সোফিয়া আনসারি, আদিতি মিস্ত্রি অথবা অরোরা সিনক্লেয়ার, এদের তিনজনের মধ্যে একটা জিনিস কমন, এরা সকলেই হচ্ছে ইনস্টাগ্রাম সেলিব্রিটি। স্টেজ পারফরমেন্স থেকে শুরু করে রিয়েলিটি শো, মিউজিক ভিডিও থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম, এই সমস্ত জায়গায় দেখতে পাওয়া যায় এই মানুষগুলোকে। আজকের দিনে ইয়াং জেনারেশন একটা বড় অংশের মানুষ এদেরকে এক নামে চেনে। গেট রেডি উইথ মি এর নাম করে স্ট্রিপ করছে, নাচের নাম করে পিছন দোলাচ্ছে। এদের ভিডিওগুলো যদি দেখতে পাওয়া যায় তাহলে একটা জিনিস খুবই কমন, সেটা হলো এদের সমস্ত ভিডিওতে ট্যালেন্টের থেকে বেশি দেখানো হয়। শুধু তাই নয়, হ্যাশট্যাগ শান্তুর মমের নাম করে একদল মহিলারা তারা বাচ্চাদের সাথে ডান্স করছে বা বিভিন্ন অ্যাক্ট করছে যেগুলো অনেকটা সেক্সুয়ালি প্রভোকেটিভ, যেখানে মা এবং ছেলের পবিত্র সম্পর্ককে দেখানো হচ্ছে একটা সেক্সুয়ালাইজড অ্যাঙ্গেল থেকে। শুধু কি সেখানেই থেমে? দুঃখের ব্যাপার না, সদ্যজাত শিশুকে কোলে নিয়ে দুধ খাওয়ানোর নাম করে এডুকেশনাল ভিডিও বানিয়ে সেখানে ইচ্ছা করে স্তন দেখানো এবং সেই সমস্ত ভিডিওর প্রোফাইলে লিঙ্ক প্রমোট করা, যেই লিঙ্কে ক্লিক করলে আরও কিছু স্পেশাল কন্টেন্ট আপনি দেখতে পাবেন। আমার কথা যদি বিশ্বাস না হয় একবার সার্চটায় ক্লিক করে দেখো, কিছুক্ষণ বাদে তোমাদের ফিডেও এই সমস্ত ভিডিওগুলো ভর্তি হয়ে থাকবে। দুঃখের ব্যাপার কি জানো? দুঃখের ব্যাপার হলো আমাদের ইয়াং জেনারেশন এইটাকে একটা ভায়াবল কেরিয়ার অপরচুনিটি বলে মনে করছে। করবে নাই বা কেন? নেম, ফেম, মানি, এটাই তো আজকের দিনে কারেন্সি। ফার্স্টে যাদেরকে দেখালাম তাদেরকেই দেখো, তারা সবাই এখন এস্টাবলিশ সেলিব্রিটি, তারা হাতের ফোন থেকে বেরিয়ে এখন টিভিতে চলে এসছে। আর তুমি আর তোমার মতো ছেলে বা মেয়েরা যারা পড়াশোনা করছে চাকরির জন্য, প্রতিনিয়ত রাত দিন এক করে দিচ্ছ, যখন পরীক্ষা দিতে যাচ্ছ প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে, পরীক্ষায় পাস করার পর রাস্তায় বসে থাকছো চাকরির জন্য। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি যায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। কিংবা যদি চাকরি পেয়েও থাকো, অফিস পলিটিক্স বা কম মাইনে, এই সব কিছু তোমাদেরকে ঠেলে দিচ্ছে আবার সেই অন্ধকার কোণে। কিন্তু এতে কি শুধু ইয়াং জেনারেশনই যুক্ত হচ্ছে? না, চমকে যাবেন শুনলে যে এর মধ্যে যুক্ত আছে মাঝবয়সী মহিলারাও, যারা শান্তুর মম বা ব্রেস্ট ফিডিং এর ভিডিও বানাতে পারছে না, তারা বানাচ্ছে জানলা পরিষ্কারের ভিডিও বা চান করার ভিডিও, যেখানে ইচ্ছা করে মানুষকে প্রভোকেট করা হচ্ছে সেক্সুয়ালিটির দিকে। ভাবুন তো, যে প্ল্যাটফর্মে এন্ট্রি লেভেল হচ্ছে 13 বছর, সেই প্ল্যাটফর্মে এই ধরনের কন্টেন্ট আসছে, আর সেই কন্টেন্টগুলো দেখছে কারা? 13 বছর থেকে শুরু করে সমস্ত মানুষ। বাসে, ট্রামে, ট্রেনে, এই সমস্ত পাবলিক প্লেসে সারাক্ষণ মানুষ ইনস্টাগ্রাম স্ক্রল করে যাচ্ছে এই সমস্ত ভিডিওগুলো নির্লজ্জের মতো। আগেকার দিনে যেটাকে এমএস বলে গণ্য করা হতো, আজকের দিন দাঁড়িয়ে সেটাই মেইনস্ট্রিম কন্টেন্ট। একসময় যে সমস্ত ভিডিও পাবলিশ হয়ে গেলে মানুষের লজ্জায় মাথা কাটে যেত, হত্যা বন্ধ করতো, আজকের দিনে মানুষ সেই সমস্ত ভিডিওগুলো নিজের কনসেন্টে বানিয়ে ইন্টারনেটে আপলোড করছে এবং আরও অনেক মানুষ তাদেরকে অনুসরণ করছে। লাগাম ছাড়া এই ইন্টারনেট প্ল্যাটফর্ম আটকাবে কে? গভর্নমেন্ট পর্ন ব্যান করেছে, কিন্তু অল্ড বালাজি বা উল্লু এগুলো তো চলছে। একটা প্রজন্ম যে শুধু কামের নেশা নষ্ট হচ্ছে তা তো নয়, তার সাথে রয়েছে অগণিত হেড স্পিচ, ফলস ইনফরমেশন, আরও কত কিছু। কিন্তু এসব শুরু হলো কি করে? কিভাবে একটা ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম একটা সফটওয়্যার পর্ন সাইটে পরিণত হলো? আজকে ভিডিওতে আলোচনা করবো সেইটা। The first day we had 25,000 people sign up, and then it just started. It just like, it never stopped. It just kept going and going and going. ইনস্টাগ্রাম তৈরি হয় 2010 সালে একটা মোবাইল ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম হিসাবে। তারপরে 2012 সালে $1 বিলিয়ন বিনিময়ে ফেসবুক ইনস্টাগ্রামকে পায় 13 জন এমপ্লয়ি এবং 1 মিলিয়ন ইউজার সমেত। পরবর্তীকালে 2019 সালে ফেসবুক ডিসাইড করে যে ইনস্টাগ্রামকে প্রফিটেবল বানাতে হবে। টিকটকের সাথে কম্পিট করার জন্য ইনস্টাগ্রামের রেজিস্টার ইন্ট্রোডিউস করা হয় 2020 সালে। প্রথম দিকে 15 সেকেন্ডের থাকলেও পরবর্তীকালে সেটা 1 মিনিটের ভিডিওতে পরিণত হয়। ইনস্টাগ্রামের তরফ থেকে বলা হয়েছিল যে ইনস্টাগ্রামের রেজিস্টার টিকটকে ক্রিঞ্জ কন্টেন্টের থেকে অনেক বেটার হবে, কিন্তু পরবর্তীকালে সময় প্রমাণ করে দিচ্ছে ইনস্টাগ্রামের কন্টেন্ট কোন দিকে যাচ্ছে। প্রথমে গানের সাথে লিপসিং, তারপরে গানের সাথে নাচ, কিন্তু নাচের সাথে পোশাকটা আস্তে আস্তে ছোট হতে থাকে। পরবর্তীকালে বুক দেখানো থেকে পথ দোলানো, এই সমস্ত কিছু পরিণত হয় মেইন স্ট্রিম কন্টেন্ট। ইনস্টাগ্রাম থেকে ইনকাম কি করে হয়? ইনস্টাগ্রাম তো ফেসবুক বা ইউটিউবের মতো রেভিনিউ শেয়ার করেন, তাহলে ওখানে ইনকাম কি করে? ইনকাম হয় 3 ভাবে। প্রথম, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, তারপরে প্রোডাক্ট সেলিং এবং 3 নম্বর লিঙ্ক শেয়ারিং। বিভিন্ন ক্রিয়েটাররা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন জিনিসকে বলে যে এটা আমি ইউজ করেছি, এটা খুব ভালো জিনিস, এটা তোমরাও কিনতে পারো। এটা হচ্ছে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, যেখানে বিভিন্ন ব্র্যান্ড এবং বিভিন্ন ক্রিয়েটার তারা একসাথে কোল্যাব করে তাদের ব্র্যান্ডের বিভিন্ন প্রোডাক্টকে পাবলিকের কাছে নিয়ে আসার জন্য, তার অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য। এর মধ্যে সবচেয়ে পপুলার হলো মামা আর্থ। মনে করে দেখো, লকডাউনের সময় সমস্ত ক্রিয়েটাররা প্রায় মামা আর্থের অ্যাডভার্টাইজমেন্ট করেছে, অনেকে মামা আর্থের প্রোডাক্ট ইউজও করেছে।
মামাআর্থ বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার দিয়ে তার প্রোডাক্টটাকে সেল করিয়েছে। লিঙ্ক শেয়ারিং, এই লিঙ্ক শেয়ারিং এর মাধ্যমে বিভিন্ন ক্রিয়েটাররা বিভিন্ন জিনিসকে প্রোডাক্টকে তাদের ইউজার বা ভিউয়ারদের কাছে শেয়ার করে। এর মধ্যে এই সমস্ত ক্রিয়েটারদের যদি তুমি প্রোফাইলে যাও সেখানে দেখতে পাবে একটা করে হাইপার লিঙ্ক দেওয়া আছে। এই হাইপার লিঙ্কের মাধ্যমে তারা নিজস্ব অ্যাপ শেয়ার করে বা নিজস্ব ওয়েবসাইট শেয়ার করে, যেখানে তুমি কিছু এক্সক্লুসিভ কন্টেন্ট পাবে। এই লিঙ্ক শেয়ারিং এর মধ্যে একটা বড় অংশ রয়েছে অনলি ফ্যান্স, আর ইন্ডিয়ার ক্ষেত্রে আসছে ট্যাঙ্গো বা তার মতো কিছু অ্যাপ, যেখানে ভেতরে গেলে দেখতে পাবে টাকার বিনিময়ে নগ্নতা বিক্রি হচ্ছে। জারাডার কেমন আছে, একজন পিএইচডি স্কলার, ইউটিউবে এডুকেশনাল ভিডিও দিত, সে ইনস্টাগ্রামে আসে এবং ইনস্টাগ্রামে এসে তারা অনলি ফ্যান্স অ্যাকাউন্ট প্রমোট করে এবং অনলি ফ্যান্স থেকে সে গত 6 মাসে 8,70,00,000 টাকা ইনকাম করে। শান্তর মম, এই টাইপের ভিডিওগুলোর রিয়েলিটিতে এফেক্টটা কি? দেখুন, একটা স্টেজে একটা বাচ্চা উঠে একটা প্রাপ্তবয়স্ক মেয়েকে জড়িয়ে ধরছে, সে ভাবছে এটা নর্মাল, কারণ সে ভিডিওতে দেখেছে, ইনস্টাগ্রামের এই রিলগুলোতে দেখেছে যেটা নর্মালি একজন করতে পারে। এখানে কি শেষ? না, আজকের দিনে বিভিন্ন কলেজের সোশ্যাল ফেস্ট, এমনকি সরস্বতী পুজোর ফাংশনটা অবধি খবরের হেডলাইন হচ্ছে ভালগারিটির জন্য। একদল মানুষ এটাকে ভালগারিটি বললেও অপরজন এটাকে এন্টারটেনমেন্ট হিসেবে নিচ্ছে, কারণ ইনস্টাগ্রামে দেখা রেগুলার এই সমস্ত ভালগার ভিডিও তার কাছে নর্মালাইজ হয়ে গেছে। এটা ইনস্টাগ্রামের তো একটা এফেক্ট। ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে আন্ডার এজ মেয়েদেরকে রেগুলার বেসিসে অথবা মেয়েদেরকে অবজেক্টিফাই করা হচ্ছে। ইনস্টাগ্রাম অ্যালগরিদম টিনেজারদের কাছে নুড বা ভালগার কন্টেন্টগুলোকে বেশি করে পুশ করছে। ইনস্টাগ্রামে এই সমস্ত ভিডিওগুলো বাচ্চাদের মধ্যে মেন্টাল হেলথ ক্রাইসিস তৈরি করছে। ইয়েল ইউনিভার্সিটির ওয়েল নোন স্কলার ডক্টর মূর্তির মতে ইনস্টাগ্রাম বা এই সমস্ত প্ল্যাটফর্মগুলো যে কন্টেন্টগুলো সার্ভ করে সেগুলো বাচ্চাদের মধ্যে যে মেন্টাল হেলথ সিকনেসটা তৈরি করে, তার ফলে প্রচুর বাচ্চার টেন্ডেন্সিস অব্দি জন্মায়। বাচ্চাদেরকে যদি বাদ দেন, বড়দের মধ্যে ইনস্টাগ্রামে এই সমস্ত ভিডিওগুলো বিভিন্নভাবে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি সৃষ্টি করে। আচ্ছা, তোমার কি কখনো মনে হচ্ছে তোমার ঘুম আসতে খুব দেরি হয় বা ঘুমটা একটু পাতলা হয়ে গেছে বা ঘুমাতে মাঝে মাঝে ঘুম ভেঙে যায়? তুমি ভাবছো খুব টেনশনের জন্য হচ্ছে বা কোনো চাপ আছে তার জন্য হচ্ছে। আমি যদি বলি না, এটা হচ্ছে একটা মেন্টাল হেলথ ইস্যু। ইনস্টাগ্রাম বা এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে যে কন্টেন্টগুলো দেখো, এগুলো তোমার মনের মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি করে, একটা ফোবিয়া তৈরি করে, যার ফলে আমাদের রাত্রিরে ঘুমের সাইকেল নষ্ট হয়ে যায়। বডি ডিসমোরফিয়া মানে কি? বডি ডিসমোরফিয়া মানে হলো নিজের শরীর নিয়ে নিজে ইনসিকিউর হয়ে যাওয়া। আমার মাসেল খুব ভালো নয়, আমার বিলটা খুব ভালো নয়, বা আমার গায়ের রং পরিষ্কার নয়, বা আমার শরীরে এই অংশটা এতটা সুন্দর নয়। আর সেটা ঠিক করার জন্য অনেকেই করছে জিমে যাচ্ছে। এবার যে সমস্ত ইনফ্লুয়েন্সার তোমার জিমে যাওয়ার নাম করে, তোমার ভালো চেহারার জন্য তোমাকে প্রোটিন শেকের নাম করে ছাই ভস্য গেলাচ্ছে, অথবা আরও ভালো চেহারা তৈরি করার নামে ইয়াং জেনারেশনদেরকে স্টেরয়েড অ্যাডিক্ট করছে, যার ফলে অনেকের মৃত্যু অবধি ঘটেছে। মেয়েদের ক্ষেত্রে যখন তারা সেই ফিজিক অ্যাটেন্ড করতে তারা সার্জারি করাচ্ছে বা তারা অন্যান্য ওষুধের সাহায্য নিচ্ছে। আর এই সমস্ত জিনিসগুলো ছেলে এবং মেয়ের সবার ক্ষেত্রে একটা লং টার্মের এফেক্ট রেখে দিচ্ছে। তোমার পরিচিত কেউ হঠাৎ করে ইনস্টাগ্রাম বা এই সমস্ত সোশ্যাল মিডিয়া ইউজ করা বন্ধ করে দিচ্ছে, তুমি ভাবছো খুব ভালো, ও অ্যাটলিস্ট ওই অ্যাডিকশনটা কাটিয়ে বেরোতে পেরেছে। কিন্তু আমি যদি বলি এর পিছনে সাইবার বুলিং থাকতে পারে, যেখানে একজন মানুষ তোমাকে না চিনে না জেনে জাজ করছে। এই সমস্ত জিনিসগুলো কিছু মানুষ অবহেলা করে চলে যায়, কিছু মানুষ এইসবের জন্য ডিপ্রেশনে চলে যায়। এর জলজ্যান্ত উদাহরণস্বরূপ 13 বছরের বয়সী একটা মেয়েকে সাইবার বুলিং করার অপরাধে 22 বছর বয়সী একটা ছেলে গ্রেপ্তার। শুধু কি সাধারণ মানুষের সাথে এটা হচ্ছে? না, সোনাক্ষী সিনহাকে সাইবার বুলিং করার অপরাধে মুম্বাই পুলিশ একটা ছেলেকে গ্রেপ্তার করে। পুলিশের মতে সাইবার বুলিং একটা ওয়াইড স্প্রেড সমস্যা। এতক্ষণ তো সমস্যাগুলোর কথা বললাম, সেগুলো থেকে সমাধান কি করে হবে? সমাধানটার কথা বলি। বাচ্চাদের ক্ষেত্রে ইনস্টাগ্রামটা ইউজ করা বন্ধ করা উচিত। অস্ট্রেলিয়াকে দেখো, অস্ট্রেলিয়াতে 16 বছর অবধি বাচ্চাদেরকে ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া থেকেই ব্যান করে দেওয়া হয়েছে, যাতে বাচ্চাদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার এই বাজে এফেক্টগুলো না পড়ে। এবার আসি বড়দের ক্ষেত্রে। তোমার ইনস্টাগ্রামে সার্চ বাটনটা ক্লিক করলে এই ধরনের ভিডিওগুলো আসে, তুমি সেটা ঠিক করবে কী করে? ঠিক করার জন্য তোমার প্রোফাইলে যাবে, সেটিংসে যাবে, ওখান থেকে ব্রাউজিং হিস্ট্রি ক্লিয়ার করা যায়। ওটা করলেই তোমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা একটা নতুন প্রোফাইলের মতো হবে। সেখানে নতুন করে ইনস্টাগ্রাম একটা নিউ ইউজার হিসেবে তোমাকে ভিডিও সাজেস্ট করতে থাকবে। তুমি যে ধরনের ভিডিওগুলো দেখতে ভালোবাসো সেগুলো তুমি দেখো, যেটা দেখতে পছন্দ না সেগুলোকে নট ইন্টারেস্ট করবো, তাহলেই তোমার ফিডটা একটু পরিষ্কার হবে। এবার এটা বললাম যারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে, যারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছে না, এইগুলোর প্রতি অ্যাডিক্টেড হয়ে তাদের ক্ষেত্রে। এবার যদি তোমার মধ্যে কোনো মেন্টাল হেলথ ক্রাইসিস আসে, যদি তোমার মধ্যে বডি ডিসমরফিয়া চলে আসে, এই জিনিসগুলো থেকে বেরোতে গেলেও তোমাকে একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট লাগবে, যার রেগুলার কাউন্সেলিং তোমাকে কিন্তু একটা সুস্থ জীবনে আবার ফিরিয়ে আনতে পারে। তাই সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট মানেই যে পাগলের ডাক্তার, সেইটা না ভেবে তাদের কাছে গিয়ে একটা হেল্প সিক করা খুবই দরকার। যদি তুমি সাইবার বুলিংয়ের শিকার হও, তাহলে বাড়িতে জানো। যদি বাড়িতে জানাতে না পারো, তাহলে তোমার ভাই বোন বা বন্ধু বান্ধবদের জানো।
সেই জিনিসটা পুলিশের কাছে নিয়ে যাও, কারণ পুলিশের মতে সাইবার বুলিংয়ের 90% কেস রেজিস্টার্ডই হয় না, যার জন্য বেশিরভাগ সাইবার বুলিংয়ের অপরাধী তারা কিন্তু ছাড়া পেয়ে যায়। দেখো, আমাদের দেশ ইন্টারনেট লিটারেসিতে সবচেয়ে পিছিয়ে। ফলস নিউজের ক্ষেত্রে আমাদের দেশ পৃথিবীতে 1 নম্বরে আসে। শুধুমাত্র সরকারের ওপর নির্ভর করে কিছু না, সরকার হয়তো ব্যান করে দেবে, কিন্তু পর্ন সাইটগুলো যেমন ব্যান করার পরেও ভিপিএন দিয়ে মানুষ খোলে, সেরকম ব্যান হয়ে গেলেও মানুষ অন্য কোনো উপায় বার করে সেটা খোলার। কিন্তু আমরা যারা ইন্টারনেট ইউজ করতে জানি, আমাদের দরকার এই সমস্ত মানুষগুলোকে লিটারেট করা, অ্যাটলিস্ট তাদেরকে ইন্টারনেট লিটারেসি তাদের মধ্যে আনা। যাদের হাতে হাতে ফোন রয়েছে, তারা ইন্টারনেট ইউজ করছে, তাদেরকে জানানো যে এটা ভালো, এটা খারাপ, বা এটাতে কি হতে পারে, ঠিক বা ভুল, বা অ্যাডিকশন যে তৈরি হচ্ছে সেটা থেকে বেরিয়ে আসার কারোকে সবাইকে একটা পথ দেখানো। বাকি কে কী করবে সেটা তার নিজের ব্যাপার, কিন্তু আমাদের অ্যাটলিস্ট নিজেদেরকে একটা ট্রাই করতে হবে যাতে আমাদের আগামী প্রজন্ম এবং আমাদের বর্তমান প্রজন্ম ইন্টারনেটে অন্ধকারে হারিয়ে না যায়।